আপনার দলটি বলছে যে ঘোষণাপত্র কিন্তু রয়েছে, তারপরও আপনারা মেনে নিয়েছেন। কিন্তু এই কিন্তুর মানেটা কি? জুলাই ঘোষণাপত্রের কি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি? আপনাদের দল থেকে সংবাদ সম্মেলন করে কেন বলা হলো কিন্তু থাকলেও আপনারা জুলাই ঘোষণাপত্র মেনে নিয়েছেন? আজকের এই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এসেছে, এই ঘোষণাপত্রটা আসার কথা ছিল আরো অনেক আগে। এই ঘোষণাপত্রটা আমরা যখন এতদিন ধরে পাইনি, আমাদের মধ্যে যেই কষ্ট, যেই ক্ষোভ জমেছিল, সেইটার আসলে কিছু হলেও প্রশমিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। এই ঘোষণাপত্রটা এট লিস্ট এতদিন পরে, আজকে ১ বছর পরে হলেও আমরা ফাইনালি পেয়েছি। ওই যে বললেন কিন্তুর জায়গাটা থেকে উত্তরের জায়গাটা আসে। যেমন এই ঘোষণাপত্রটা ঘোষণা করার আগে সাধারণ মানুষের কাছে আসলে এটা উন্মুক্ত করা উচিত ছিল। তাদের কিছু ইনপুট যদি থাকে সেটা দেয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই গণ অভ্যুত্থানে জনাব হুমায়রা নূর, আপনাকে থামাচ্ছি বিনয়ের সাথে। উন্মুক্ত করা মানে ছিল কি সকল রাজনৈতিক দলকে তো এই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার দপ্তরে আপনারা দফায় দফায় বিরিয়ানি খেয়েছেন, চা খেয়েছেন, বৈঠক করেছেন, আপনারা সেখানে নিয়ে আলোচনা করেছেন। সব রাজনৈতিক দল তো ধারাবাহিকভাবে বৈঠক করলেন। আবার কি উন্মুক্ত করা বাকি ছিল? সেইটা তো ঘোষণাপত্র নিয়ে আলোচনা ছিল না। সেটা ছিল ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ক আলোচনা এবং সেটা জুলাই সনদের পার্ট। ঘোষণাপত্র কি আমরা দেখেছি? তথ্যটা কি ঠিক? আপনারা পাননি? সকল রাজনৈতিক দলকে তো প্রেরণ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র সবাইকে পাঠানো হয়েছে। দেখলাম সেটা। ঘোষণাপত্রর যেই ড্রাফটটা, এই ড্রাফটে আমাদের কোনো ইনপুট যদি দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আর কিছু না হোক, অন্তত শহীদের সংখ্যাটা তো ঠিক হইতো। আপনাদের দলের তো ২ জন প্রতিনিধি আছেন, উপদেষ্টা আসিফ আছেন, তথ্য উপদেষ্টা আছেন। দলের বললেন, এই দলের বলাতেই আমি আসলে প্রথমে আপনাকে এখন থামাবো, কারণ ওনারা আমার দলের না। মানে আপনি তো সাংবাদিকতা কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলনের আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, কিন্তু ওনারা আমাদের দলের না। সুতরাং আমার অভ্যুত্থানের যারা সহযোদ্ধা ছিলেন, তারা যে রাষ্ট্রীয় সকল তথ্য আমাদেরকে ফাঁস করে দিবেন, এইটা তো আসলে আশা করাটাও আমাদের জন্য বোকামি। কিন্তু উনাদেরও দায় আছে। অন্য সকল উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায় আছে, সেই দায়টা অনেকাংশে উনাদের উপরেও বর্তায়। আর কিছু না হোক, বাংলাদেশের যে ইতিহাস, সেটা সম্পূর্ণভাবে এই ঘোষণাপত্রে আসে নাই, যেটা আসা উচিত ছিল। সরকারের ব্যর্থতাগুলো দেখেন। এখন বলবেন যে কি সরকার আপনারা বসাইছেন। সরকার শুধু তো আমরা আসলে বসাই নাই। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু এই যে সরকারের যে ব্যর্থতার জায়গাগুলো দেখেন, আজকে অভ্যুত্থানের ১ বছর পর ৯০০ জনের মতো শুধু যারা নিহত হয়েছেন তাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। কিন্তু খুদ জাতিসংঘের রিপোর্টেই আছে যে ১৪০০ প্লাস নিহত হয়েছে। আমাদের হিসাবে ২০০০-এর বেশি, প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের সবার ডাটাবেস এখন আপডেট হয়নি। এটা তো একটা বড় ব্যর্থতা। আপনি কিছু না হোক, ভাই, আমরা তো খালি নির্বাচনে ফোকাস করতেছি। আপনারা ৬৪ জেলায় পদযাত্রা করেছেন, সারা দেশে আপনারা ঘুরে বেরিয়েছেন জুলাই মাসে। তো সেই ২০০০ জনের পরিবারের সাথে আপনারা দেখা করেছেন, তো তালিকাটা বেসরকারিভাবে এনসিপি করছে না কেন? আমরা আমাদের এন্ড থেকে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। কিন্তু এই একটা অ্যাপ্লিকেশন করা এবং অ্যাপ্লিকেশন করার পরে সেটার একটা ভেরিফিকেশন প্রসেস আছে। কারণ অনেক জায়গায় আবার এটাও শুনতে পাচ্ছি যে অনেকে আছে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হয়েছে, তারাও এখানে অ্যাপ্লিকেশন করে বসে আছে। এখানে একটা ভেরিফিকেশন প্রসেস আছে। সরকারের কি প্রথম এবং প্রধান কাজ এইটা হওয়া উচিত ছিল না? যে শেখ হাসিনা এস্টাবলিশমেন্ট যে ১৬ বছর ধরে যে নীল নকশা করে আমলাদের বদলায়ে আপনাদের নিজেদের লোক আমলা হিসেবে বসাই দিতে হবে, বিষয়টা কি এরকম? না, একবারও এই কথা বলি নাই যে আমার লোক বসায় দেন। আপনি যোগ্য লোক, এই যে আজকে বদরুল হাসান স্যার আছেন এখানে, আপনি উনাকে একটা দায়িত্ব দিতেন।
উনি আমি বিশ্বাস করি উনি সততার সাথে এই কাজটা করতেন। যেই আমলা শেখ হাসিনার পারপাস সার্ভ করবে, সে কি প্রপার নিহত মানুষের, প্রপার আহত মানুষের কষ্টটা বুঝবে? সে তো এখনো পিলারের দুঃখে কাঁদতেছে। ঘোষণাপত্রটা দেওয়া হলো, সেটা কিন্তু অনেক বড় বড় গ্যাপ রয়ে গেছে। এখন গ্যাপ কেন? প্রথম কথা হলো, আমার প্রশ্ন হচ্ছে এই ঘোষণাপত্রটি কিভাবে তৈরি করা হলো, কারা তৈরি করেছেন, বা কোনো একটা কমিটি ছিল কিনা, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? এখন প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি নিশ্চয়ই জানেন বা জানতেন যে এখানে কি কি দেওয়া হবে। তো যা দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু যা দেওয়া হয়নি সেটা নিয়ে আমাদের একটু উদ্বেগ আছে, আমাদের আপত্তিও আছে। যেমন দেখেন যে যেখানে মুক্তিযুদ্ধের কথা যেভাবে বলা উচিত ছিল, বাঙালি জাতি যেভাবে মুক্তিযুদ্ধে গিয়েছিল, সেটার উল্লেখ নেই। দর্শক, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হয়েছে এবং এই ১ বছর পূর্তি অনুষ্ঠানটির আমরা একটু ভিন্ন আঙ্গিকে সাজিয়েছি। এ কারণে ১ বছরের পূর্তিতে অর্জন এবং প্রত্যাশা নিয়ে আলোচনা করব এবং একই সাথে আলোচনা করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের নির্বাচনের রোডম্যাপ তিনি ঘোষণা করেছেন তার ভাষণে। ফেব্রুয়ারির অর্থাৎ রোজার আগে নির্বাচনের একটি ইঙ্গিত আমরা পেয়েছি এবং এই নির্বাচনকে ঘিরে বিএনপি বলছে এটি ঐতিহাসিক নির্বাচন, এর পথে তারা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্লেষণ করব। শুরুতেই আমি অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনি গণ অভ্যুত্থান এর রাজনৈতিক দলটির নেতৃত্ব পর্যায়ে রয়েছেন। আপনার দলটি বলছে যে ঘোষণাপত্র কিন্তু রয়েছে, তারপরও আপনারা মেনে নিয়েছেন। কিন্তু এই কিন্তুর মানেটা কি? জুলাই ঘোষণাপত্রের কি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি? আপনাদের দল থেকে সংবাদ সম্মেলন করে কেন বলা হলো কিন্তু থাকলেও আপনারা জুলাই ঘোষণাপত্র মেনে নিয়েছেন? ধন্যবাদ তানভীর ভাই আপনাকে, ধন্যবাদ সৈয়দ বদরুল হাসান ভাই আপনাকে, এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। দেখেন, বারবার করে আপনাদের সবার সাথে যখনই কথা হয়, আমরা শুরু থেকে আজ পর্যন্ত বলে এসেছি যে আমরা যে রাজনীতিটা করতে এসেছি, এটা করার একমাত্র কারণ হচ্ছে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার, যারা আসলে এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব পাওয়ার অধিকারী, তারা হচ্ছে এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তারা, এবং যারা এই গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারা। আজকের এই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এসেছে, এই ঘোষণাপত্রটা আসার কথা ছিল আরো অনেক আগে। এই ঘোষণাপত্রটা আমরা যখন এতদিন ধরে পাইনি, আমাদের মধ্যে যেই কষ্ট, যেই ক্ষোভ জমেছিল, সেইটার আসলে কিছু হলেও প্রশমিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। এই ঘোষণাপত্রটা অ্যাটলিস্ট এতদিন পরে, আজকে ১ বছর পরে হলেও আমরা ফাইনালি পেয়েছি। ওই যে বললেন কিন্তুর জায়গাটা থেকে উত্তরের জায়গাটা আসে। যেমন এই ঘোষণাপত্রটা ঘোষণা করার আগে সাধারণ মানুষের কাছে আসলে এটা উন্মুক্ত করা উচিত ছিল। তাদের কিছু ইনপুট যদি থাকে সেটা দেয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এই গণ অভ্যুত্থানে জনাব হুমায়রা নূর, আপনাকে থামাচ্ছি বিনয়ের সাথে। উন্মুক্ত করা মানে ছিল কি সকল রাজনৈতিক দলকে তো এই ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার দপ্তরে আপনারা দফায় দফায় বিরিয়ানি খেয়েছেন, চা খেয়েছেন, বৈঠক করেছেন, আপনারা সেখানে নিয়ে আলোচনা করেছেন। সব রাজনৈতিক দল তো ধারাবাহিকভাবে বৈঠক করলেন। আবার কি উন্মুক্ত করা বাকি ছিল? সেইটা তো ঘোষণাপত্র নিয়ে আলোচনা ছিল না, সেটা ছিল ঐকমত্য কমিশনের সংস্কার বিষয়ক আলোচনা, এবং সেটা জুলাই সনদের পার্ট। ঘোষণাপত্র কি আমরা দেখেছি? তথ্যটা কি ঠিক? না, আপনারা পাননি। সকল রাজনৈতিক দলকে তো প্রেরণ করা হয়েছে বলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন যে জুলাই ঘোষণাপত্র সবাইকে পাঠানো হয়েছে এবং গণমাধ্যমে আমরা দেখলাম সেটি। ঘোষণাপত্রর যেই ড্রাফটটা, এই ড্রাফটে আমাদের কোনো ইনপুট যদি দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আর কিছু না হোক, অন্তত শহীদের সংখ্যাটা তো ঠিক হইতো। যেই শহীদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম, হয়তো অভ্যুত্থানের লিড দিয়েছে ছাত্র জনতারা, অংশগ্রহণ তো সারা বাংলাদেশের মানুষ করেছে। তো আপনাদের দলের তো 2 জন প্রতিনিধি আছেন, উপদেষ্টা আসিফ আছেন,
তথ্য এই যে উপদেষ্টা আছেন, দলের বললেন, এই দলের বলাতেই আমি আসলে প্রথমে আপনাকে এখন থামাবো, কারণ ওনারা আমার দলের না। আপনারা মানে দুজন আপনি তো পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিকতা, একসাথে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা আন্দোলনের আমাদের সম্মুখ নেতা। অভ্যুত্থানের সহযোদ্ধা, কিন্তু ওনারা আমাদের দলের না। সুতরাং তো আমার অভ্যুত্থানের অভ্যুত্থানের যারা সহযোদ্ধা ছিলেন, তারা যে রাষ্ট্রীয় সকল তথ্য আমাদেরকে ফাঁস করে দিবেন, এইটা তো আসলে আশা করাটাও আমাদের জন্য বোকামি। যদি এমনই হতো যে মনে করেন উনারা আমার দলেরই হতো, তাহলে মনে করেন তথ্য উপদেষ্টা যিনি আছেন, উনার স্বপদে বহাল থাকা অবস্থায় নিত্যদিন আমার দলের নেতাকর্মীদের নামে যেভাবে নির্লজ্জভাবে মিডিয়া মিথ্যা প্রপাগান্ডা ছড়ায়, এটা কি হতো? আমাদের যদি দলের ইনফ্লুয়েন্সটা অতটা স্ট্রংলি থাকতো? আচ্ছা, উপদেষ্টা মন্ডলী আছেন, ওনারা অভ্যুত্থানের শক্তি, ওনারা ছাত্র জনতার যে অভ্যুত্থানের লিড দিয়েছেন, তাদের প্রতিনিধিত্ব করছেন, এটা সত্যি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সরকারের যে অংশ উনারা আসলে সরকারের পারপাসটা সার্ভ করার ক্ষেত্রে প্রাইভেসিটাও সেভাবে মেনটেন করছেন। কিন্তু উনাদেরও দায় আছে, অন্য সকল উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে দায় আছে, সেই দায়টা অনেকাংশে উনাদের উপরেও বর্তায়। আর কিছু না হোক, বাংলাদেশের যে ইতিহাস সেটা সম্পূর্ণভাবে এই ঘোষণাপত্রে আসে নাই, যেটা আসা উচিত ছিল। এই যে ৪৭কে আপনার দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন ৪৭-এর দেশভাগের উল্লেখ নাই, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ নাই, শাপলা হত্যাকাণ্ডের ঘটনার উল্লেখ নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলো উল্লেখ নাই, ২০১৮ সালের কোটা বিরোধী আন্দোলনের কথা উল্লেখ নাই, নিরাপদ সড়কের কথা উল্লেখ নাই, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের কথা উল্লেখ নাই, এবং মোদি বিরোধী আন্দোলনের কথাও উল্লেখ নাই। জি, এই যে তাহলে আপনি বলেন যে এই ঘোষণাপত্রে যদি আমার ড্রাফটিং এ পার্টিসিপেট করার বা ড্রাফটিং আপগ্রেড করার সুযোগ থাকতো, তাহলে আমি তো অবশ্যই এগুলা যাতে অন্তর্ভুক্ত হয় সেটা আমি এনশিওর করতাম, তাই না? আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে, ওই যে প্রথমেই বললাম, সর্বপ্রথম আমি এটা এনশিওর করতাম। সরকারের ব্যর্থতাগুলো দেখেন, এখন বলবেন যে কি সরকার আপনারা বসাইছেন। সরকার শুধু তো আমরা আসলে বসাই নাই, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। কিন্তু এই যে সরকারের যে ব্যর্থতার জায়গাগুলো দেখেন, আজকে অভ্যুত্থানের ১ বছর পর ৯০০ জনের মতো শুধু যারা নিহত হয়েছেন তাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। কিন্তু খুদ জাতিসংঘের রিপোর্টেই আছে যে ১৪০০ প্লাস নিহত হয়েছে। আমাদের হিসাবে ২০০০-এর বেশি, প্রায় ২০,০০০ মানুষ আহত হয়েছেন। তাদের সবার ডাটাবেস এখন আপডেট হয়নি। এটা তো একটা বড় ব্যর্থতা। আপনি কিছু না হোক, ভাই, আমরা তো খালি নির্বাচনে ফোকাস করতেছি। এই যে সুন্দর করে এটা বলা যত সহজ, আসলে বাস্তবতাটা এটা ঠিক বিপরীত। আপনি যখন বলেন সকল ক্ষমতা, কেন পারছেন না? তালিকা ২০০০ যদি নিহত হয়ে থাকে, ২০০০ জনের নিহত পরিবার এর তালিকা আপনারা বেসরকারি ভাবে করছেন না কেন? আপনাদের জনসভায় তো লক্ষ লক্ষ জনতা দেখি আসতেছে, তো ওইখান থেকে ২০০০ আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকটা এলাকায়, যে ৬৪ জেলায় আমরা ভ্রমণ করলাম, আমরা পদযাত্রা করলাম, প্রত্যেকটা এলাকায় আমরা শহীদ পরিবারের সাথে দেখা করেছি। তাদেরকে আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করেছি যে তাদের যে অধিকার, তাদের যে ন্যায্য দাবি, তাদের যে স্বীকৃতি, সেটা আদায়ের লক্ষ্যে আমরা। ছিল আপনারা ৬৪ জেলায় পদযাত্রা করেছেন, সারা দেশে আপনারা ঘুরে বেরিয়েছেন জুলাই মাসে, তো সেই ২০০০ জনের পরিবারের সাথে আপনারা দেখা করেছেন, তো তালিকাটা বেসরকারি ভাবে এনসিপি করছে না কেন? আমরা আমাদের এন্ড থেকে আমরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করেছি। কিন্তু এই একটা অ্যাপ্লিকেশন করা, এবং অ্যাপ্লিকেশন করার পরে সেটার একটা ভেরিফিকেশন প্রসেস আছে। কারণ অনেক জায়গায় আবার এটাও শুনতে পাচ্ছি যে অনেকে আছে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন দুর্ঘটনা বা স্বাভাবিক মৃত্যু হয়েছে, তারাও এখানে অ্যাপ্লিকেশন করে বসে আছে। এখানে একটা ভেরিফিকেশন প্রসেস আছে, যাদেরকে কারা এই অভ্যুত্থানে একদম আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন, কারা আহত হয়েছেন, তাদেরকে ভেরিফাই করা। কিন্তু এই জায়গায় গিয়ে আমরা কোথায় প্রতিবন্ধকতাটা আমরা দেখতে পেয়েছি বা জানতে পেরেছি, সেটা হচ্ছে
এই যে ভেরিফিকেশনটা সেটা কারা করে? আমলারা। এই যে আমলাতান্ত্রিক জটিলতায় বছর পার হয়ে গেল, কিন্তু এই ভেরিফিকেশন প্রসেস এবং এনলিস্টমেন্টের কাজটা অসম্পূর্ণ থেকে গেল। এই আমলাতান্ত্রিক জটিলতাটা কেন সৃষ্টি হলো? এই আমলা যারা আছেন বা সরকারি কর্মকর্তা যারা আছেন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, তারা কাদের নিয়োগপ্রাপ্ত? কয়জনকে পরিবর্তন করেছে এই সরকার? সরকারের কি প্রথম এবং প্রধান কাজ এইটা হওয়া উচিত ছিল না? যে শেখ হাসিনার স্ট্যাবলিশমেন্ট যে 16 বছর ধরে যে নীল নকশা করে আমলাদের বদলায়ে আপনাদের নিজেদের লোক আমলা হিসেবে বসাই দিতে হবে, বিষয়টা কি এরকম? না, একবারও এই কথা বলি নাই যে আমার লোক বসায় দেন। আপনি যোগ্য লোক, এই যে আজকে বদরুল হাসান স্যার আছেন এখানে, আপনি উনাকে একটা দায়িত্ব দিতেন। উনি আমি বিশ্বাস করি উনি সততার সাথে এই কাজটা করতেন। যেই আমলা শেখ হাসিনার পারপাস সার্ভ করবে, সে কি প্রপার নিহত মানুষের, প্রপার আহত মানুষের কষ্টটা বুঝবে? সে তো এখনো পিলারের দুঃখে কাঁদতেছে, সে তো এখনো বিটিভির স্টেশনের দুঃখে কাঁদতেছে, সে তো মানুষের জানের মূল্য নাই তার কাছে। মানে বাংলাদেশের এখন যত আমলা রয়ে গেছে সবাই শেখ হাসিনার দোসর। আপনি যদি হিসাব করেন গত 16 বছরে শেখ হাসিনা তার সমস্ত জায়গায়, আপনি একটা সিম্পল এক্সাম্পল দেখান যে একটা না 16 বছরে যে আমলা নিয়োগ, আপনি দেখেন 16 বছরের আগে বাংলাদেশে কোনো আমলা নিয়োগ হয় নাই। আপনি সব নিয়োগ 16 বছরে হয়েছে। তানভীর ভাই, নিয়োগের কথা আর দায়িত্বের জায়গায় কারা প্রমোশন পেয়েছে, কাদের অব্যাহতি হয় নাই, এই জায়গাটা আমার চেয়ে আপনি অনেক ভালো করে জানেন। এখানে আরো যারা শুনছেন প্রত্যেকটা মানুষ জানে যে বিগত 16 বছরে শেখ হাসিনার যারা তাবেদারি করেছে শুধু তাদেরই পদোন্নতি হয়েছে, তারাই চাকরি বহাল থেকেছে, আর কারো নিজ শপথে বহাল থাকারও সুযোগ থাকে নাই, কারো চাকরির পদোন্নতিও হয় নাই। এখন আপনি একটা দায়িত্বের জায়গায় সবচেয়ে নিচের পোস্টে যে আছে তাকে কি আপনি রাতারাতি ওভারনাইট সবচেয়ে উপরের পোস্টে দিয়ে দিতে পারেন নাই, এবং যে সবার উপরের পোস্টে আছে তাকেও আপনি নামাইতে পারেন নাই, অব্যাহতিও দিতে পারেন নাই। কি করছেন? এই সরকার কি করলো? অ্যাডভোকেট হুমায়ুন নূর, আপনার কাছে ফিরবো। আমি একটু সৈয়দ বদরুল হাসানের কাছে যেতে চাই। বদরুল হাসান 15 মিনিট ধরে আপনার কথা শুনেছেন। আচ্ছা জনাব সৈয়দ বদরুল হাসান, এনসিপি বলছে 47-এর দেশভাগের উল্লেখ নাই, পিলখানা হত্যাকাণ্ডের উল্লেখ নাই, শাপলা হত্যাকাণ্ডের উল্লেখ নাই, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের উল্লেখ নাই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে তারা কি বুঝেছে? এই পুরো 16 বছরের হত্যাকাণ্ড, এবং এর মধ্যে কি যুদ্ধ অপরাধীদের বিচারটিও কি যুক্ত? এটি পরিষ্কার নয়। 2008 সালে কোটা বিরোধী আন্দোলনের বিষয়গুলোর কথা নেই, আবরার ফারহাদের বিষয় কথা নেই, মোদি বিরোধী আন্দোলনের কথা উল্লেখ নাই। আপনি এই পয়েন্টস গুলোকে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের সাথে মূল্যায়ন করবেন 1 বছর পর? জি ধন্যবাদ। একটা ঘোষণাপত্র কিন্তু যে আমরা যেটা বলি, যেটা বলা হয়েছে ডিক্লারেশন বা আপনার যদি প্রক্লামেশনই বলেন, তো সেখানে এটা সিরিয়াস বিষয়। মূল কতগুলি পয়েন্ট এখানে এইসব জায়গায় এসে যায়। যেমন আমরা যদি 1971 সালে দিয়ে চলে যাই, 10ই এপ্রিল 1971 সাল যে প্রক্লামেশন, স্বাধীনতা ঘোষণাপত্র যেটা হয়েছিল, প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে দেখবেন ধাপে ধাপে এক এক পয়েন্ট করে পরিষ্কারভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষার কথা, আমাদের স্বাধীনতা সংগ্রামের কথা, এগুলো তুলে ধরা হয়েছে সেখানে। তো গতকাল যেটা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা ঘোষণা করলেন, সেখানে যে এতগুলি যেই আপনি যেগুলো উল্লেখ করলেন, অ্যাডভোকেট হুমায়ুন নূর, তার কথাগুলো শুনতে আমার খুব ভালোই লেগেছে। তো এই যে পয়েন্টগুলো উল্লেখ করা হয় নাই বলা হচ্ছে, তো ঘোষণাপত্রের মধ্যে ঘোষণাপত্রটা এত দীর্ঘ হয় না। তো যে মূল বিষয়গুলো আপনার কাঠামোগতভাবে আপনি সেগুলো একটা কতগুলি প্যারাগ্রাফের মধ্যে আনতে পারেন, কিন্তু এই যে ধরেন কতজন মারা গেল, কতজন কোথায় গেল, আবরার হত্যা মামলা, এগুলো তো আমরা দেখেছি অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেখেছি, কিন্তু এগুলোকে ওইভাবে দেখা উচিত না। যেটা খুব ব্রড আউটলাইনসে কতগুলি আমরা দেখি, যেমন কোনো দেশের স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা যদি বলি, আমি তো উল্লেখ করলাম 1971 সালের যে প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের কথা বললাম, এটা এই ধরনের। বা অন্য দেশও যদি চলে যান, আপনি আমেরিকার দিকে যান, আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ফরাসি বিপ্লবের কথা যান,
চীনা বিপ্লবের কথা, যা রুশ বিপ্লবের কথা, সেখানে আমরা এইভাবে দেখেছি। কিন্তু যে পয়েন্টগুলোর কথা বলা হয়েছে সেগুলো আসবে অবশ্যই, কিন্তু সেই মূল ঘোষণাপত্রের মধ্যে এত স্থান হয় না। কেন, জনগণ যখন পড়বে কোনো একটা ঘোষণাপত্র, সেটা জনগণ এক বাক্যে বা কয়েক মিনিটের মধ্যে দেখতে চান এর মধ্যে কি কি বলা আছে, আর বাকি ডিটেলগুলো, ফাইনাল ডিটেলসগুলো, এগুলো পরে আসা যায়। তো যে ঘোষণাপত্র গতকাল দেওয়া হয়েছে, যেটা আমরা পড়েছি, আপনি পড়েছেন, হুমায়ুন দেখেছেন, তিনিও বলছেন যে কি কি গ্যাপ আছে। আমি যেটা দেখেছি, আমরা তো সেই যুগের, আমরা 1971-এ আমরা মুক্তিযুদ্ধ দেখেছি। মুক্তিযুদ্ধে আমরা অনেকে, আমার বয়সে যারা ছিলেন, অংশগ্রহণ করেছে। তো গতকাল যেটা দেখলাম, যেই ঘোষণাপত্রটা দেওয়া হলো, সেটা কিন্তু অনেক বড় বড় গ্যাপ রয়ে গেছে। এখন গ্যাপ কেন? প্রথম কথা হলো, আমার প্রশ্ন হচ্ছে, এই ঘোষণাপত্রটি কিভাবে তৈরি করা হলো, কারা তৈরি করেছেন, বা কোনো একটা কমিটি ছিল কিনা, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? এখন প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনি নিশ্চয়ই জানেন বা জানতেন যে এখানে কি কি দেওয়া হবে। তো যা দেওয়া হয়েছে ভালো কথা, কিন্তু যা দেওয়া হয়নি সেটা নিয়ে আমাদের একটু উদ্বেগ আছে, আমাদের আপত্তিও আছে। যেমন দেখেন, যেখানে মুক্তিযুদ্ধের কথা যেভাবে বলা উচিত ছিল, বাঙালি জাতি যেভাবে মুক্তিযুদ্ধে গিয়েছিল, সেটার উল্লেখ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা উল্লেখ নেই। মুজিবনগর সরকার, যে সরকার না থাকলে, যে সরকার গঠিত না হলে দেশের ইতিহাস অন্যরকম হতো, সেটা উল্লেখ নেই। সেখানে আমরা দেখেছি 1972 সাল থেকে আরম্ভ করে শুরু করলো, একদম হঠাৎ করে চলে গেল সেখানে বাকশালের কথা। হ্যাঁ, ভালো কথা, কিন্তু এর মধ্যে কি যে আরো কতগুলি কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে। একটা নির্বাচন হয়েছে, এবং আমাদের যে জাতীয় সংসদ একটা সংবিধান প্রণয়ন করেছে, সেটা উল্লেখ নেই। সেটা উল্লেখ করা দরকার ছিল। এখানে একটা বড় একটা গ্যাপ। তারপরে আমরা দেখেছি যে আরো কতগুলো জিনিস যেগুলো উল্লেখ করা দরকার ছিল, কিন্তু হয়নি। না হওয়াতে এই ঘোষণাপত্রের প্রতি যে মানুষের একটা আশা ছিল, যে দেখবো যে কি উল্লেখ হয়, সেই সমর্থনটা আমরা এই জনগণের সেই সমর্থনটা আমরা দেখছি না। কেন দেখেন, আপনি 7ই নভেম্বরের কথা বলা হচ্ছে, জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন, এবং সিপাহী জনতা বিপ্লব, তারা যে ভাষায় বলেছে সেটার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এর আগে 15ই আগস্টের কথা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা, তার সপরিবারে হত্যা করা, সেটা কোনো উল্লেখ নেই, কোনো বিন্দুমাত্র দুঃখ প্রকাশ করা হয়নি। এবং কয়েক মাস পরেই 3রা নভেম্বর 4 নেতা, জাতীয় নেতা, যারা মুজিবনগর সরকার পরিচালনা করেছেন, তাদের হত্যা করা হয়েছে, সেটা কোনো উল্লেখ নেই। এবং 7ই নভেম্বর জেনারেল খালেদ মোশাররফ এবং আরো অনেক স্কোরস অফ মিলিটারি অফিসার্স, ওদেরকে হত্যা করা হয়েছে, ওদের কোনো উল্লেখ নেই। সেগুলো আছে। তারপরে যদি গ্যাপের কথা যদি বলি, তো এই যে বাংলাদেশের যেটা হতে, আমরা একটা সরকারের কাছে আমরা কি আশা করি, যে সরকার বলে যে আমরা বাংলাদেশকে সুন্দর একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাই, তো সেটা যদি হয়, তাহলে আপনি অতীতে কি কি ছিল, কি কি হয়েছে, গঠিত হয়েছে, কি কি ভালো কাজ হয়েছে, কি কি মন্দ কাজ হয়েছে, সবগুলো উল্লেখ করতে হয়। কিন্তু এখানে আমরা সেই ইয়েটা আমরা পাইনি সেখানে।